এই যে বর্তমান যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি নির্বাচন করবেন এমন একটি ঘোষণা তিনি দিয়েছেন এবং তিনি পদত্যাগ করে নির্বাচন করবেন এই কথাও বলেছেন এবং তিনি আরেকটি ব্যাখ্যা দিয়েছেন যে পদত্যাগ না করেও নির্বাচন করা যায়, এতে কোনো সমস্যা নেই, সেটি তিনি বলেছেন। এবং তার এই বক্তব্যের পরে দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে নিয়ে খুব আলোচনা চলছে যে অ্যাটর্নি জেনারেল হওয়ার জন্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আসলে সবচেয়ে যোগ্য ব্যক্তি। আপনি কি নিজেকে যোগ্য মনে করেন কিনা, বা আপনার এই ধরনের কোনো আকাঙ্ক্ষা আছে কিনা যে রাষ্ট্র যদি চায় আপনাকে দায়িত্ব দিলে আপনি সেটা নেবেন কি? তবে আমি আপনাকে বলি যে যারা এই কথাগুলো বলেছেন তারা মোটামুটি সবাই সুপ্রিম কোর্টের আইনজীবী, যারা আমাকে প্রতিনিয়ত দেখেন জানেন। তো আমি আপনার যদি প্রশ্নটা যদি প্রথম অংশটুকু বলি তাহলে বলতে হবে যে বর্তমান অ্যাটর্নি জেনারেল তিনি পদে থেকে নির্বাচন করতে সাংবিধানিক এবং আইনগত কোনো বাধা নেই। তবে আমাদের দেশে পারসেপশন ওয়াইজ হবে তো, কারণ যিনি অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু রাষ্ট্রের দায়িত্ব পালন করেন, সুতরাং এটা পারসেপশনটাকে কীভাবে অ্যাড্রেস করবেন সেটা ভিন্ন ইস্যু, বাট সাংবিধানিক এবং আইনগতভাবে এর কোনো বাধা নেই। আমার নিজের কথা যদি বলেন, যারা আমার প্রতি ভালোবেসে আমাকে মনে করেন, চিন্তা করেন, এর ভালোবাসার বহিঃপ্রকাশ। আর আমাকে কেউ কখনো এখনো পর্যন্ত কেউ অ্যাপ্রোচ করে নাই, যদি কোনো কারণে কেউ অ্যাপ্রোচ করে তখন আমি এটা হয়তো চিন্তা করব। আর আপনি খেয়াল করে দেখবেন, এতটুকু আমি পাবলিকলি বলতে পারি, আমি কোনো পদ এবং পদবীর জন্য, বিশেষ করে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ, এই পদটা কেউ চেয়ে নিবে, তদবির করে নিবে, এই মানসিকতা আমার মধ্যে নেই। আমি ধরেন একটা দল করি, সেই দলের মনোনয়ন চেয়েছিলাম, কারণ প্রক্রিয়াটাই হচ্ছে এমন, তাও তো আনুষ্ঠানিকভাবে চাওয়া হয়নি, পত্রপত্রিকাতে এসেছে এবং আমি চেয়েছি, সেটা একটা প্রক্রিয়াগত কারণে আমি চেয়েছি। যেহেতু অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ, রাষ্ট্র যদি কোনো কারণে মনে করে ব্যক্তিগতভাবে কোনো একজন ব্যক্তিকে রাষ্ট্রের প্রয়োজন, রাষ্ট্র যখন আমাকে বলবে তখন আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। তবে এখনও পর্যন্ত আমাকে কেউ বলেনি, এবং যেহেতু বলে নাই, আর যারা আমাকে নিয়ে মনে করেন যে আমি এই পদের জন্য যোগ্য, তারা নিশ্চয়ই আমাকে ভালোবাসেন। ভালোবাসার পাশাপাশি তারা হয়তো আমাকে আমার আদালতে তার পারফরমেন্স দেখেছেন, আমার যে সুদীর্ঘ পেশাগত জীবন, আমার সততা, আমার পেশাদারিত্ব, এটা আরও বেশি হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন, অতি সম্প্রতি নেপালের প্রধান বিচারপতি এসেছিলেন আমাদের কোর্ট প্রসিডিংয়ে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত যে মামলার শুনানি, সেখানে বলতে গেলে মাননীয় প্রধান বিচারপতি একটা আইনি প্রশ্নে আমার মতামত জানতে চেয়েছেন। সেটা নেপালের প্রধান বিচারপতি আমার সহ আমাদের বাংলাদেশের 7 জন বিচারপতি, জাতিসংঘ প্রতিনিধি, ইউএনডিপি, নেপালের আরও 3 জন বিচারপতি, সেখানে আমার এই আর্গুমেন্ট হিয়ারিংটাও অনেকের মধ্যে ইমিডিয়েটলি, যেহেতু এই ঘটনাটা ঘটেছে, এটা হয়তো সেটা বিবেচনা করেছেন। তাছাড়া আপনি খেয়াল করে দেখবেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আমি বিএনপির পক্ষ থেকে যে আর্গুমেন্ট করি, আমি 3 দিন আর্গুমেন্ট করেছি, তো সেগুলোও হয়তো মানুষ মনে করে। আর এই আইনজীবীদের সঙ্গে যে বললাম যে আমার সুদীর্ঘকালে সাধারণ মানুষের বিচার তার প্রাপ্তির ক্ষেত্রে আমার যে সহযোগিতা, কিন্তু আমার এই সুপ্রিম কোর্টের তরুণ বন্ধুরা, যারা তাদেরকে পরম বন্ধু মনে করে, এবং এই পরম বন্ধুর স্বীকৃতি তারা দিয়েছে বারবার আমাকে সুপ্রিম কোর্ট বারে নির্বাচিত করার মাধ্যমে এবং বার কাউন্সিলে নির্বাচিত করার মাধ্যমে। আমি মনে করি বাংলাদেশের আইনজীবী সমাজ, যেহেতু তাদের আমি সার্টিফাইড লিডার, আমি তো রেজিস্টার্ড লিডার তাদের, কারণ বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনে, তারা মনে করে যে স্যার যে ধরনের মানুষ, কিংবা তারা জীবনের যে সমস্ত কমপ্লেক্স লিগাল ইস্যু নিয়ে আমার কাছে আসছে, আমার যে মতামত নিয়েছে হয়তো দেখেছে আলটিমেটলি সেটাই হয়েছে। তো আমার সম্পর্কে হয়তো তাদের একটা উচ্চ ধারণা তৈরি হয়েছে, এবং তাদের এই ধারণাকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। তবে তাদেরকে একথাও বলতে পারি, অনেকে আমাকে একথাও বলে থাকেন যে স্যার একটু দেখেন, আমি তাদেরকে বলতে চাই যে এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের প্রয়োজনে যখন কোনোদিন যদি কখনো আমাকে বলা হয় তখন আমি চিন্তা করব। আমি নিজে থেকে কখনোই কোনো পদের জন্যে, বিশেষ করে এই ধরনের সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদের জন্যে যার চাওয়া লাগবে না, সেরকম কোনো পদ চাওয়ার জন্য আমি কখনো কাউকে বলবো না।